যুক্তরাষ্ট্র আলোচনা চায়? না, যুক্তরাষ্ট্র আলোচনা চায় না। তাহলে কি চায়? তারা একটা একটা নাটক মঞ্চস্থ করতে চায় এবং সেই নাটকটাই হলো ২১ ঘন্টা ধরে পাকিস্তানের ইসলামাবাদে। সকালে যারা ঘুম থেকে উঠেছেন, যারা অনলাইন পত্রিকা বা টেলিভিশন চ্যানেল খুলেছেন, তারা নিশ্চয়ই ধাক্কা খেয়েছেন প্রথমেই এই খবরটা দেখে যে ২১ ঘন্টা আলোচনার পর কোনো সমঝোতা চুক্তি ছাড়াই জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করেছে। তো এটা হয়তো অনেকেই ধাক্কা খেতে পারেন, কিন্তু ঘটনাক্রমে কালকে রাতে আমি একটা টেলিভিশনের টক শোতে ছিলাম। সেখানে আমি আমার প্রথমেই শুরুতেই আমাকে অ্যাঙ্কর এই পরিস্থিতির উপর মন্তব্য জানতে চেয়েছিল যে কি ভবিষ্যৎ দেখি। আমি সাথে সাথে বলেছিলাম যে আমি কোনো ভবিষ্যৎ দেখি না, কারণ এই আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হবে। কেন বলেছি? বলেছি এই কারণে যে একদম এই যুদ্ধের শুরু থেকে বা তার আগে থেকে যে সংকটগুলো চলছিল, তার নানা মানে বাঁক গতিপথগুলো খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করছিলাম। ঘটনা প্রবাহের উপর দৃষ্টি রাখছিলাম। কে কি বলছে মনোযোগ দিয়ে শুনছিলাম, বোঝার চেষ্টা করছিলাম এবং অতীতের অভিজ্ঞতার আলোকে আমি বুঝতে পেরেছি যে এটা আসলে একটা সম্পূর্ণ একটা নাটক। এইটা যে নাটক হবে এটা ইরানও বুঝতে পেরেছে। কিন্তু তারপরও কেন আসলো? আসলো এই কারণে যে যাতে বলতে না পারে যে ইরান আলোচনা চায় না। তাহলে কি যুক্তরাষ্ট্র আলোচনা চায়? না, যুক্তরাষ্ট্র আলোচনা চায় না। তাহলে কি চায়? তারা একটা একটা নাটক মঞ্চস্থ করতে চায় এবং সেই নাটকটাই হলো ২১ ঘন্টা ধরে পাকিস্তানের ইসলামাবাদে। জেডি ভ্যান্স ইসলামাবাদে এসছে, ডোনাল্ড ট্রাম্প পাঠিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পাকিস্তানের যেই নিরাপত্তাজনিত পরিবেশ, তাদের উদ্বেগ উৎকণ্ঠা, সেখানে একটা চুক্তি বা আলোচনা সমঝোতা চালানোর জন্য দিনের পর দিন তিনি সেখানে অবস্থান করবেন এবং আলোচনা করবেন, এটা আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি। তারা আসলো ওই যে দেখেন না কোনো দেশে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তানের মতন দেশগুলোতে তারা ৬ ঘন্টার সফরে আসে, ১০ ঘন্টার সফরে আসে। মানে দিনের বেলায় আসে, এসে কথাবার্তা বলে রাত হইতে না হইতে চলে যায়। তো এটা অনেকটা তেমনই হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো আমেরিকা এই আলোচনার আগে থেকে যে হুমকি ধামকি দিচ্ছে যে তারা সৈন্য পাঠাচ্ছে, মানে তাদের নৌবহরগুলো প্রস্তুত আছে এবং আলোচনায় শর্ত না মানলে একেবারে ইরানের কঠিন পরিণতি হবে, এগুলো বলছিল না? এগুলো বলার অর্থটা হলো যে আলোচনা যাতে সফল না হয়, ব্যর্থ হয়, ইরানকে চাপের মুখে ইরান পরাজিত হয়েছে। এই যুদ্ধে তো আসলে এই ৪০ দিনের যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের চরম পরাজয় হয়েছে। নৈতিক পরাজয় হয়েছে, সামরিক পরাজয় হয়েছে। সেই পরাজয়ের থেকে বের হওয়ার একটা রাস্তা ছিল এই আলোচনা। পশ্চিমা তার মিত্রদেরকে বোঝাবে যে দেখো আমরা তো আলোচনা চাইছি, কিন্তু ইরান তো তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে চায় না। সুতরাং তারা কোনো নিশ্চয়তা দিতে চায় না। সুতরাং আমরা বুঝছি যে এই আলোচনা সফল হবে না। আমরা অনেক উদার মন নিয়ে গিয়েছিলাম, অনেক ছাড় দিতে চেয়েছিলাম, তাদের জব্দ করা সম্পদ ছেড়ে দিতে বলেছি। এই সমস্ত কথাবার্তা বলবে। তার পশ্চিমা মিত্ররা বলবে হ্যাঁ, হ্যাঁ, তাই তো, তাই তো। আ এরকম আলোচনা আ মানে করতে গেল যে ডিফেন্স ইসলামাবাদে, তারপরে ইরান শুনল না, ইরানের মতন খারাপ দেশ আর হয় না। সুতরাং এখন পরবর্তীতে তারা যে আক্রমণটা করবে তার একটা নৈতিক ভিত্তি দাঁড় করানোর জন্য আমেরিকা এই পুরো নাটকটা আয়োজন করলো। পাকিস্তান তারা কি জানে না? হ্যাঁ, তারাও জানে। তাদের কিছু করার নেই। তারা হচ্ছে এখন অনেকটা কি বলবো পুতুলের মতন তাদের আচরণ হবে। কারণ আমেরিকার সাথে তো পারবে না। তাদের আমেরিকাও দরকার, তাদের মধ্যপ্রাচ্যও দরকার। তো ঘটনাক্রমে আ মানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার উপর ভর করেছে, বিশেষ করে আসিম মুনিরে সে অত্যন্ত পছন্দ করে। বলে যে আমার প্রিয় ফিল্ড মার্শাল। তো শাহবাজ শরীফ, আসিম মুনির এবং আসিম মুনির দেখেন সভাপতিত্ব করছে এরকম গুরুত্বপূর্ণ আলোচনা। একটা পলিটিক্যাল ডায়ালগ, মূলত তো এটার সংকটটা তো রাজনৈতিক। তো এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা অন্য কেউ সভাপতিত্ব করতে পারত, কিন্তু আসিম মুনিরকে দিয়ে
আহ, সভাপতিত্ব করা হলো। যাই হোক, সেটা অন্য আলোচনা। মূল বিষয়টা হলো যে এই আলোচনাটা ব্যর্থ হবে এবং পুরো দায়টা ইরানের উপর চাপায় জেডি ভ্যান্স মানে আমেরিকায় ফিরে যাবে, এটা নির্ধারিত। কারণ এরা যে বাপের মানুষ, এরা কোনো দেশে একটা চুক্তির জন্য দিনের পর দিন থাকবে না। তাদের যদি সত্যিকারের মানসিকতা থাকতো, তাহলে উইটকফ বা একটু নিম্ন স্তরের আরো কিছু কর্মকর্তাদেরকে পাঠাইতো এবং হয়তো ফাইনাল চুক্তির সময় জেডি ভ্যান্স বা মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী তারা যে উপস্থিত হতো, কিন্তু তারা সেটা করেনি। তো এটা পরিষ্কার, কালকে যেটা অনুমান করছি দর্শক, ঠিক সেটাই কিন্তু ঘটলো।